আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে সংস্কার করতে গিয়ে নির্বাচন পিছিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে এমন পূর্বাভাসও দিচ্ছেন তারা। আর তাই প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটার তাগিদ বিশ্লেষকদের। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐকমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে। নো ইলেকশন উইদাউট রিফর্ম। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। তবে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন হলো গিয়ে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করেন না। আর এর মধ্যে রাজনীতির মাঠে একসময় যাদের সঙ্গে একসঙ্গে সরকারে ছিলেন, রাজনীতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভক্তি। রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশের মধ্যে রয়েছে ইভিএমে ভোট না করা, জাতীয় নির্বাচনে না ভোট রাখা, কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, উচ্চ নিম্নকক্ষের সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, এমন সুপারিশও করা হয়েছে। সংসদে কমপক্ষে 30% নারীর অন্তর্ভুক্তি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। জরুরি যেটুকু সংস্কার করে নির্বাচন করা যায়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই সমস্ত দিকেই যাওয়া উচিত। সেই সাথে তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া নির্বাচনে গেলে তা হতে পারে রাজনীতির জন্য নেতিবাচক। রাজনৈতিক দল যদি কিছু মানতে না চায় তাহলে কি হয়? কিছুদিন পর পরে আমাদের অভ্যুত্থান হয়। 90 সালে একটা অভ্যুত্থান হলো, আবার 24-এ একটা হলো। সংস্কার না করে রাজনৈতিক দলগুলি যে আপনার নিজেদের ইচ্ছা মতো তারা দেশ চালাতে চায়, তার যে রেজাল্ট কি হয় সেটা তো আমরা 24শে জুলাই দেখেছি, তাই না? তো তার থেকে তো রাজনৈতিক দলগুলির কিছু শিক্ষণীয় আছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তাও হতে পারে গণতন্ত্রের জন্য নেতিবাচক। এই বছরের মধ্যে নির্বাচন হবে, কেউ কেউ বলেন হবে, 50-50 চান্স, এখনও ক্লিয়ার না সামনের দিনগুলোতে কি হবে। আর রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটতে পারে। এমন বাস্তবতায় সংস্কার এবং নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে। শেষ পর্যন্ত দলগুলো এবং ঐকমত্য কমিশনের সমঝোতার চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি এই কথা জানান। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে তিনি বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় 82 থেকে 90 ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা, তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আজ রাতে পালিত হতে যাচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দিগির মাধ্যমে সাফল্যময় ভবিষ্যৎ এবং
পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এ রাতে। সারা রাত নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে চেষ্টা করার আহ্বান জানিয়েছে আলেমগণ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। কায়মনোবাক্যে মহান স্রষ্টার স্মরণে ব্যস্ত মুসল্লিরা। জাতীয় মসজিদে এমন একনিষ্ঠ ইবাদতে শামিল বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মুসলমানরা। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময়ে পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ, রোজা, নফল ইবাদত এগুলো করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আমরা সারা রাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে থাকি। শবে বরাতের এক থেকে এটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায় যে রমজান মাসে তারাই পরে হইব, ওইটা নিয়ে আর কি আমরা ইয়াদ করা শুরু করে দিই। ফার্সি শব্দ শবে বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। ওই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাগফিরাতের জন্য সারা রাত কান্নাকাটি করছেন, ইয়া আল্লাহ আমার উম্মতকে মাগফিরাত দাও। এই হাদিসের আমলের কারণে গুরুত্ব দেওয়া হয়েছে যে তোমরাও ওই রাতে ইবাদত করো এবং কান্নাকাটি করো, আল্লাহর কাছে তোমরা তোমাদের মুক্তি কামনা করো। শবে বরাতের মুক্তির রাত। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। শাবানের মধ্য রজনীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস এসেছে। এই মর্মে প্রায় 14 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। এখানে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে যদি সেই হাদিসগুলোকে একসাথ করা হয় তাহলে হয়তো আমরা এতটুকু বলতে পারি বা এতটুকু কেউ কেউ বলতে পারবে যে এই হাদিসগুলোকে সবগুলোকে একসাথ করলে মানে এই লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্য রজনীর একটা ভিত্তি সাব্যস্ত হবে। বর্তমানে অবশ্য মানুষের চেতনার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, মানুষ বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরেছে যে কিছুটা এখানে অতিরঞ্জন আছে। উৎসবের আমেজে রাজধানী সহ সারা দেশেই ধর্মপ্রাণ মানুষের চোখের পানিতে নিজেদের ভুল ত্রুটির জন্য সর্বশক্তিমান রবের কাছে ক্ষমা চান। সৌভাগ্যের রজনী কিংবা লাইলাতুল বরাত, যেটি মনে করা হয় রমজানের একটি পূর্ব সতর্ক বার্তা। মুসলমানরা যেন সত্যিকার অর্থে জিকির, আজগার, তসবিহ, তাহলিল কিংবা পুণ্যের কাজের মাধ্যমে পুরো একটি মাস তাদের সকল পাপাচার মুক্ত করে নতুনভাবে জীবন শুরু করতে পারেন, এ ধরনের একটি প্রেরণা দেওয়া হয়, এ ধরনের একটি বার্তা দেওয়া হয় এই লাইলাতুল বরাতের মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, বায়তুল মোকাররম, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে দলে দলে টঙ্গীর তুরাগপাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লি নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমেদ কান্ধলভি অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম দিনে জুমার নামাজ পড়তে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন মুসল্লিরা। আর সকাল থেকেই চলছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় বয়ান। এছাড়া আজ রাতে পবিত্র শবে বরাতের রাত হয়। অধিক সওয়াব হাসিলের উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর জন্য ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের জন্য তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত 5 ফেব্রুয়ারি। নিজের পরিবর্তন, আকলাক, চরিত্র, মুআমালাত, মুআশারাত সমস্ত মানুষের ভিতর কীভাবে দিন চলে আসে একটা মেহনত। এখান থেকে যেন গোটা বিশ্বের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ তাআলা যেন মুসলিম করার সুযোগ করে দেন। মুসলমান ভাই ভাই আমরা এক হয়ে যেতে পারি, আমাদের ভিতরে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হতে পারে। ইজতেমা প্রাঙ্গণে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি সেখানে। ইফতেখার, 3টি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হলো দ্বিতীয় পর্বে ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, আজ আর কি হবে, এবং সবশেষ হচ্ছে যে রোববার আখেরি মোনাজাত কয়টা হবে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ রাইসুল। আজকে যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় ধাপের মাওলানা সাদপন্থী যে মুসল্লিরা রয়েছেন তারা গতকাল এবং গত পরশু বুধবার থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন এবং এখানে
ইতিমধ্যেই অনেক বড় একটি জমায়েত সৃষ্টি হয়েছে এবং অনেক মুসল্লি দেশ থেকে এবং দেশের বিভিন্ন স্থান এবং দেশের বাইরে থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রত্যাশা যে এখানে এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করে ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের আরও বেশি অধিকতর জানাশোনার যে জায়গাটা সেটি আরও বেশি পরিষ্কার হবে, তারা আরও বেশি ভবিষ্যতে ইবাদত বন্দী করতে পারবেন এবং শান্তির যে বার্তা ইসলামে রয়েছে সেই শান্তির বার্তা তারা ছড়িয়ে দেবেন বলেই তারা আমার কাছে কথা বলে আমি জানতে পেরেছি বা আমার কাছে জানিয়েছেন তারা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ইজতেমা ময়দানকে মূলত 81টি স্থানে বা খিত্তায় ভাগ করা হয়েছে এবং আজ ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মাধ্যমে মূলত ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে আগামী রবিবার পর্যন্ত এবং রবিবারে আখেরি মুনাজাতের মাধ্যমে। আখেরি মুনাজাত মূলত 11টা থেকে 12টার মধ্যে সম্পন্ন হবার এখন পর্যন্ত সূচি রয়েছে, তবে এটি পরবর্তীতে পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই বিশ্বের প্রায় অর্ধেক দেশের 10,000 তাবলিগ অনুসারী বা 10,000-এর কিছুটা বেশি তাবলিগের অনুসারী এই মৌলানা সাদ সাহেবের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন এবং এই বিশ্ব ইজতেমার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যবস্থা সেটি যথেষ্ট ভালো আমরা লক্ষ্য করেছি এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বিশ্ব ইজতেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস 2 মিলিয়ে আজ কতটা রঙিন সাজিয়ে ক্যাম্পাস সেজেছে আর সকাল থেকে কি কি আয়োজন দেখলেন? রাইসুল, আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে বসন্ত বরণের যে আয়োজন সেটি কিন্তু আমরা দেখিয়েছিলাম সেখানে। এখন কিন্তু আমি বটতলায় চলে এসেছি সেখান থেকে। পুরো ক্যাম্পাসেই কিন্তু আজকে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানে, যেহেতু বসন্ত বরণ একই সাথে ভালোবাসা দিবস। এখানে এসেও কিন্তু আমরা দেখছি সমগীত সাংস্কৃতিক জোটের আয়োজনে কিন্তু এখানে কিন্তু বসন্ত বরণ উৎসব চলছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে পারফর্ম করেছে বিভিন্ন গানের দল, এখন তাদের আলোচনা সভা চলছে। এরপর আবার এখানে কিন্তু সঙ্গীত পরিবেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে। তো আজ কিন্তু ক্যাম্পাসে দুটি উৎসব মিলিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসেই কিন্তু এখন উৎসব মুখর একটি পরিস্থিতি বিরাজ করছে। আর মানুষও কিন্তু আসছে, শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রাঙ্গণ থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসছে। তারা কিন্তু এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তারা এসব পারফরমেন্স উপভোগ করছেন। একই সাথে তারা বলছেন শীতের শেষে বসন্তের যে আগমনী বার্তা, যে নতুনের আগমনী বার্তা, তা কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু তারা কিন্তু ধারণ করছেন নিজেদের মধ্যেও। তারা বলছেন যে নতুনের শুরু, ভালো শুরু সব কিছুর সাথেই যেন যায়। একই সাথে দেশের কথাও বলছেন কিন্তু, যেহেতু একটি বড় সময় ধরে অনেক ঘটনাবহুল সময় গেছে, তারা আশা করছেন যে এই নতুনের শুরুর সাথে সব কিছুই কিন্তু আরও নতুনভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। সব মিলে রাইসুল এখন পর্যন্ত ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, সেটি কিন্তু আমরা সারাদিনই দেখতে পাবো, যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবসে নানা আয়োজনের খবর। ছুটির দিনে 21শে বইমেলার খবর জানতে সরাসরি যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, আবার ছুটির দিন, সব মিলিয়ে বইমেলার আমেজে ভিন্নতা দেখছেন কিনা, আর কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাইসুল, আমার সহকর্মী কায়কোবাদ মাহমুদ যেমন বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মেতে উঠেছে বসন্ত এবং ভালোবাসার রঙে, এখানেও কিন্তু এর বহিঃপ্রকাশ পেয়েছে। সবাই বসন্ত এবং ভালোবাসার রঙে নিজেকে সাজিয়ে বইমেলায় এসেছে। এখানে কিন্তু প্রচুর ভিড়, বিশেষ করে ক্ষুদে দর্শনার্থীরা, তারাও কিন্তু সুন্দর করে সেজে তার বাবা মার সাথে এসেছে, বই কিনছে। তারা বলে যে প্রতি সপ্তাহ তারা অপেক্ষাই করে এই শিশু প্রহরে আসার জন্য। এবং আজকে বসন্ত এবং ভালোবাসা উৎসব যেহেতু একসঙ্গে এবং বইমেলার, এটা সবাই বলছে এটা এক অন্যরকম অনুভূতি।
সকাল থেকেই কিন্তু মেলায় প্রচুর ভিড় জমতে শুরু করেছে, যেমন সাপ্তাহিক দিনে হয়, কিন্তু আজকে বিক্রেতারা বলেছে যে আজকে আরও মনে হচ্ছে ভিড় জমেছে এবং তারা আশা করছে যে সকাল থেকেই যেহেতু এত ভিড় জমেছে এবং বিক্রিও ভালো হচ্ছে, দিন যাওয়ার সাথে সাথে তাদের বই বিক্রয় আরও বাড়বে বলেই তারা আশা করছে। এবং মেলায় আগতরা বলছে যে এই যে আজকে এই একটা সুন্দর দিন, বসন্ত এবং ভালোবাসার উৎসবের দিন, এই উৎসবে নিজেকে ঘরে আটকে না রেখে এই বই মেলায় নিজেদেরকে জ্ঞান চর্চার পাশাপাশি নিজেদের একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে নিজেদের এই দিনটা যাপন করতে চাচ্ছে তারা। রাইসুল, এই ছিল আজকের ছুটির দিনে বইমেলার থেকে আমার কাছে তথ্য। রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, বাজারে মাছ, মাংস, সবজির সরবরাহ কেমন আছে এবং আজকের বাজার দর সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। একদিকে শবে বরাত, অন্যদিকে পহেলা ফাল্গুন উৎসবকে ঘিরে আসলে বাজারে কিছুটা আমরা দেখেছি যে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে উৎসবকে ঘিরে মাংসের বাজারে আমরা দেখেছি অস্থিরতা তৈরি হয়েছে। গরুর মাংস আমরা গেল এক বছরে যদি বলি মাংসের অস্থিরতা কাটার পর প্রায় 700 থেকে 750 কিন্তু গরুর মাংস আমরা কিনতে পেরেছি ভোক্তারা, কিন্তু সেই মাংস আজকে বাজারে বিক্রি হচ্ছে 800 থেকে 850 পর্যন্ত। একই সাথে খাসির মাংসের ক্ষেত্রেও আমরা একই পরিবর্তন দেখেছি। খাসির মাংসের ক্ষেত্রেও দেখেছি আমরা 1050 থেকে 1200 পর্যন্ত থাকলে আজকে কোনো কোনো ক্ষেত্রে আমরা 1300 টাকা পর্যন্ত খাসির মাংস বিক্রি হচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম গেল এক মাসে কিন্তু 200 টাকা ওঠানামার মধ্যেই ছিল, কিন্তু 200 টাকা কিন্তু ক্রস করেনি। সেক্ষেত্রেও আজকে আমরা দেখেছি 210 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দামও কিন্তু একই অবস্থা, 330 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে করে বাজারের অবস্থা, যদি মাংসের পরিস্থিতি ছাড়াও কিন্তু বাজারে আসছে রমজানকে ঘিরে কিন্তু কিছু পণ্যের অস্থিরতা, বিশেষ করে ছোলার দাম আগের দামে স্থিতিশীল হয়েছে, কিন্তু কিচমিচের দাম কিছুটা বেড়েছে। লেবুর হালি কিন্তু কম ছিল, সেটিও কিন্তু কিছুটা বেড়েছে। এছাড়া সবজির, যদি মৌসুম আকারে সবজির দাম কিছুটা স্বস্তি রয়েছে। সব মিলিয়ে বাজারের ভোক্তারা যেটি বলছিলেন যে বাজার পরিস্থিতি আসলে। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।